মাঝে 2টো দিন চলে গিয়েছে। সিদ্দিক বাড়ির বিয়ের আমেজটাও শেষ। আদ্রি দিশা উত্তরে চলে গিয়েছে। আহান তিন্নি আহনাফকে নিয়ে রাজশাহী গিয়েছে। ওখান থেকে ওরা তিন্নির গ্রামের বাড়িও যাবে। জেসমিন বারবার আহসানকে আসতে বলল, আহসান আসেনি। সেই নিয়ে ওনার বড্ড রাগ। রাগে বড় ছেলেকে কল দেওয়া বন্ধ করে দিয়েছে। জেসমিন সন্ধ্যায় নাস্তা বানিয়ে ছোট ছেলে রুমে যায়। অনিরুদ্ধ তখন খাতা কলম ল্যাপটপ সামনে নিয়ে ইনায়ার সাথে ফোনে কথা বলছিল। সামনে একটা পরীক্ষা আছে। আম্মুকে রুমে ঢুকতে দেখে তড়িঘড়ি করে কলটা কেটে ফোনটা রেখে দেয়। জেসমিন ট্রেটা বিছানায় রেখে ছেলের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। অনেকবার এমন হয়েছে, জেসমিনের চোখে ছেলের অনেক কিছু ধরা পড়েছে, কিন্তু হাতে না হাতে প্রমাণ পাচ্ছে না। এভাবে কল কাটছিস কেন? অনিরুদ্ধ ঠোক গেলে। ছোটবেলায় দুই ভাই প্রায়ই বলতো ওদের আম্মুর গোয়েন্দা সংস্থায় চাকরি করা উচিত ছিল। ভীষণ তীক্ষ্ণ চোখ ওনার। জেসমিন কাছে কিছু লুকানো যেত না। জেসমিনের চাইতে শিরিনা ছিল সহজ সরল। আহান আদ্রিত যা বলতো উনি মোটামুটি তাই বিশ্বাস করত। এটা নিয়েও দুই ভাই আফসোস করত, ইস, জেঠিমু যদি আমাদের আম্মু হতো। অনিরুদ্ধ চুপ থাকতে দেখে জেসমিন বলে, কি হলো, চুপ কেন? ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম। জেসমিন 2 কাপ কফি এনেছিল। একটা কাপ নিয়ে তাতে চুমুক দিয়ে বলে, বয়সটাই বন্ধু পাতানোর বয়স। তবে তোমাকে একটা কথা বলে রাখা ভালো। কি কথা? যতই বন্ধুবান্ধব পাতাও, বিয়ে তোমাকে আমার পছন্দে করতে হবে। অনির মুখটা থমথমে হয়ে যায়। তাও বলে, আমি কি বন্ধুবান্ধব বিয়ের কথা ভাবছি নাকি? তোমাকে বিয়ের কথা ভাবতে হবেও না। বয়স মাত্র 25, আর 5 মাস পরে হবে 26 হবে। তখন পড়াশোনা শেষ হবে। পরিপক্কতার কিছুই নেই তোমার মধ্যে। আমার আম্মু বলতো 30-এর কোঠা পৌঁছানোর আগে ছেলেদের মধ্যে ম্যাচুরিটি আসে না। এখন বড় ভাইদের মতো কষ্ট করে আগে নিজের যোগ্যতা প্রমাণ করবে, প্রতিষ্ঠানে নিজের পজিশন বুঝে নেবে, তারপর বিয়ের কথা ভাববে। অনিরুদ্ধ মনে মনে ক্যালকুলেশন করলো, বরাবর 26-এ ওর মাস্টার্স শেষ হবে। সিদ্দিক এন্টারপ্রাইজে যখন চাকরির ইন্টারভিউ সার্কুলার দিবে তখন ইন্টারভিউ দিতে হবে। চাকরি পাওয়ার পর নর্মাল একটা পোস্টে চাকরি করতে হবে। মিনিমাম 2 থেকে 3 বছর চাকরি করতে হবে। তখন হয়ে যাবে বয়স 29 বা 30। কিন্তু অনিরুদ্ধ তো এর মধ্যে নিজেকে প্রমাণ করতে পারবে না। আরও 2-1 বছর লাগবে। তাহলে বয়স হয় 31 বা 32। কিন্তু তখন ওর কোহিনূরের বয়স কত হবে? 30-এর বেশি। কোহিনূর 30 পর্যন্ত ওর জন্য ওয়েট করবে? জীবনেও তো নয়। তখন কোহিনূরের বাচ্চারা এসে ওকে বাবার পরিবর্তে মামা ডাকবে। জেসমিন ছেলের হাবভাব বুঝে ফেলেছে, কিন্তু উনি ওনার সিদ্ধান্তে অটল। ছোট ছেলেকে নিজের পছন্দে বিয়ে দেবে। দরকার হলে ছোটোখাটো মেয়ে বিয়ে করাবে। গ্রামের মেয়েরা ভদ্র সাংসারিক হয়, ওসব মেয়ে বিয়ে করাবে। জেসমিন উঠে দাঁড়ায়। নাস্তা করো, পড়াশোনা করো, সিজিপিএ ভালো উঠাও। বাপদাদার অফিস তো আছেই। ধানমন্ডি ব্রাঞ্চে থাকবে তুমি। সব ছেড়ে তো বাড়ি ছাড়া হলোই। তুমি এখানে থাকবে, বাড়িতে থাকবে, বাপের প্রতিষ্ঠানে কাজ করবে। অন্যদের মতো তোমাকে একটা চাকরির জন্য ফাইল নিয়ে ঘুরতে হবে না। সেই জন্য শুকরিয়া আদায় করো। দরজার কাছে গিয়ে বলে, আমি যা বললাম মাথায় রেখো। অনিরুদ্ধ মাথা কাত করে। মা যা বলেছে তাই হবে। মায়ের কথায় বাইরে যাওয়া যায় নাকি? শুধু ভাইদের বলে আম্মুর ব্রেন ওয়াশ করতে হবে। তারপর মায়ের পছন্দে কোহিনূরকে বিয়ে করলেই হয়ে যাবে। যা যা করার করবে, শুধু কোহিনূরকে একবার বিয়ে করতে পারলেই হবে। টানা কলিং বেল বাজানো শুরু হয়। ঈশা বিরক্ত হয়ে দরজা খোলে। আদিতের চোখে মুখে একরাশ বিরক্ত। টাই লুজ করে বলে, উফ, এতক্ষণ লাগে দরজা খুলতে? ঈশা দরজা লাগিয়ে বলে, কি আশ্চর্য, আপনি লাগাতার কলিং বেল বাজিয়ে যাচ্ছিলেন। একটা মানুষের রুম থেকে দরজা পর্যন্ত আসতে তো সময় লাগে না? আদ্রিত সোফায় বসে টাই খুলে শার্টের সবগুলো বোতাম খোলে। ফ্যানটা দাও। আর ঠান্ডা পানি আছে? দিচ্ছি। ঈশা ফ্যানের সুইচ অন করে রান্নাঘরে চলে গেল। ঠান্ডা আর নর্মাল পানি মিশিয়ে এনে আদ্রিতকে দিল। ঈশা ঘড়ির দিকে এক পলক তাকায়। 8টা 20। এত দেরি হলো কেন? কতবার কল দিয়েছি, রিসিভও করছিলেন না। জিমে গিয়েছিলাম। জিম করেন কবে থেকে? ঈশার চোখ বড় বড় করে বলে, ভার্সিটি লাইফ থেকেই। যেদিন মন চাই সেদিন চাই। যেদিন মন চাই সেদিন গেলেই হলো। আমার এক বন্ধুর ওটা। আর এমনি রোজ সকালে তো এক্সারসাইজ করি, তা তো দেখোই। এই লোক এত কিছু যে করবে। কি খাবেন এখন? কফি দিলে বড় উপকার হবে। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি দেখি আর কি করা যায়। আদ্রিত উঠে দাঁড়ায়, গায়ে শার্টটা খুলে ঈশার মুখে মেরে বলে, আর কিছু করতে হবে না, কফি দিলেই হবে।
ঈশা মুখের উপর থেকে শার্টটা নিয়ে আদিত্যের গায়ে ছুঁড়ে মারে। খবিস একটা। আদিত হাসতে হাসতে রুমে চলে যায়। ঈশা দাঁত কিরমির করে তাকায়। বদলোক একটা। ঈশা ফ্রিজ থেকে ফ্রোজেন সিঙ্গারাগুলো বের করে কয়েকটা সিঙ্গারা ভাজে। আদিত্যের জন্য কফি, নিজের জন্য চা বানায়। কাপে চা ঢেলে অন্য কাপে কফি ঢালার সময়ই আদিত পেছন থেকে ঈশার পেট জড়িয়ে ধরে। ঈশা আকস্মিক স্পর্শে কেঁপে ওঠে। রিল্যাক্স। আমি আমি ছাড়া বাসায় কে আছে? ঈশা ধাতস্থ হয়। কফিটা কাপে ঢালে। আদিত্যের বুকে পিঠে ঠেকিয়ে ওভাবে আদিত্যের চুল ধরে বলে, আবার গোসল করেছেন? হ্যাঁ, প্রতিদিন অফিস থেকে ফিরে গোসল করি। আজ তো আর জিম করে ঘামিয়ে টামিয়ে গিয়েছিলাম, অশান্তি লাগছিল। ঠান্ডা লাগবে 2 বেলা এভাবে গোসল করলে? লাগবে না, আমি রোজই এমন করি। আচ্ছা ছাড়ুন, আর এগুলো দিয়ে টেবিলে যান। আদিত ঈশাকে ছাড়ে। সিল্কের ওপর থেকে ছোট ট্রেটা ঈশাকে ধুয়ে দেয়। ঈশা ওটা মুছে তাতে সিঙ্গারা প্লেট আরও 2টো কাপ রেখে আদিতকে ট্রেটা দিয়ে বলে, যান আমি আসছি। কি করবে? কড়াইয়ের তেলগুলো আরেকটা বাটিতে রেখে কড়াইটা ধুয়ে আসছি। ওকে। ঈশা কড়ায় চায়ের পাতিল ধুয়ে রান্নাঘরে লাইট নিভিয়ে ডাইনিং টেবিলে আসে। ওখানে আদিত নেই। এই, এদিকে আসো। ঈশা বড় জানালার পাশে তাকায়। ওটা আসলে গ্লাসওয়ালা দেওয়াল, জানালা নয়। ঈশা হেসে ওখানটায় যায়। একটা সাইডের গ্লাস খুলে দিয়েছে আদ্রিত। মাদুর পেতে নিচে বসা। ঈশা মাদুরে বসে। তোমার ফেভারিট প্লেস? ঈশা মুচকে হাসে। আদ্রিত সিঙ্গারায় কামড় বসিয়ে বলে, কালকে থেকে তো তোমার অফিস। আমার সাথে যাবে, আমার সাথে আসবে। অন্য কোথাও গেলে আমাকে বলে যাবে, ঠিক আছে? অফিসে আগে যেভাবে ছিলে সেভাবেই থাকবে। আগে যেমন ভুলটুল করলে বকা খেতে, এখনও তাই হবে। বাসায় আসার পর অফিসের ম্যাটার টানবে না। অফিসে তোমাকে অযথা তো আমি বকবো না, বুঝেছ? কি বুঝেছি। কি বললেন? অফিস কফি কাপে চুমুক দিয়ে বলে, গুড গার্ল। গার্ল কথাটা শোনার সাথে সাথে ঈশার গা শিরশির করে উঠল। সেদিন রাতের লোকটা কেমন করে যেন মাই গার্ল বলছিল। ঈশার গাল মনে হয় লাল হয়ে গিয়েছে। কি ভাবছো? আদিত কফি কাপে আরেকবার চুমুক দিয়ে বলে, এত কফি খান কীভাবে? ঈশার চায়ের কাপে চুমুক দিয়ে বলে, তুমি এত চা খাও কেন? অভ্যেস। আমারও অভ্যেস। আদিত তেরা কণ্ঠে জবাব দেয়। ঈশা আদিতের দিক থেকে চোখ সরিয়ে বাইরে তাকায়। ভারী হাওয়া বইছে। আদিত ঘাড় বাঁকিয়ে কয়েক পলক ঈশার দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, তুমি আজকে কফি খাও, আমি তোমার চা খাই। বলে কফি কাপটা ঈশার দিকে বাড়িয়ে দিয়েছে। আমার মুখেরটা খাবেন? এই কথার পরিপ্রেক্ষিতে আদিত এমন একটা কথা বলে ঈশার কান লাল হয়ে গেল। লোকটা কথাবার্তা ঠিক ঠিকানা নেই, অনেক বেফাস কথা বলে। এটা নিয়ে কিছু বলতে গেলে পরে অতি ভদ্রমে বলে পচাবে। ঈশা কফি কাপটা নিয়ে নিজের চায়ের কাপটা আদিতের দিকে বাড়িয়ে দেয়। ঈশা এক চুমুক কফি খেয়ে মুখটা বিকৃত করে বলে, ছি, কি তিতা। আদিত তখনই চা মুখে দিয়েছিল। মুখটা কুচকে বলে, ইউ, কি মিষ্টি। আপনি এমন তিতা কফি খান বলে আপনার কথাবার্তা এমন তেরা, আর তুমি এমন মিষ্টি চা খাও বলে তুমি এমন মিষ্টি। ঈশা হা করে আদিতের দিকে তাকায়। মেয়েটা কি ছেলেটা কি এইমাত্র ফ্লার্ট করলো? ঈশা মুখে হাসি হাসি করে যাচ্ছে কেন? ও এমন ব্লাশ করছে কেন? কি অদ্ভুত, ও এমন লজ্জা পাচ্ছে কেন? ঈশা হাঁসফাঁস করে ওঠে। আদিত চোখ চেপে হাসে। এতক্ষণ ঈশার মুখোমুখি বসা ছিল, এখন ঈশার পাশে বসে ঈশার মাথাটা বুকে চেপে ধরে। অতি ভদ্র মেয়ে কিয়ারা মির্জা লজ্জা পেলে খালি লাল হয়ে যায়। ঈশা আদিতের বুকে একদম গুটিয়ে যায়। বিড়বিড় করে বলে, বদলত একটা। আদিতের দিকে মুখ উঠিয়ে বলে, আসলে ভালো হয়ে গিয়েছেন? ঈশার কপালে দৃঢ়ভাবে ঠোঁট ছুঁয়ে আদ্রিত বলে, তোমার কি মনে হয়? মনে হয় ভালো হয়ে গিয়েছেন, তাহলে তাই। মাথা নষ্ট না হওয়া পর্যন্ত ভালো আছি, পিনিক উঠলে বলতে পারি না। আসলে বদ। ঈশা ভেঙচি কেটে বলে। আহসান 2 দিন ধরে অফিসে যাচ্ছে না। 2 দিনে ওর চরম শিক্ষে হয়েছে। বাচ্চা মানুষ করা কী যে কষ্ট আহসান এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ছেলেটা সারা রাত ঘুমায় না, ঘুমায় ভোরের দিকে। ফারিন রোজ রাতে ছেলেকে নিয়ে অন্য রুমে চলে যেত। আহসান ঘুমিয়ে পড়তো। ঘুম না হলে ওর মাইগ্রেনের প্রবলেম বেড়ে যায়, যা এখন হচ্ছে। আবার সকাল হলেই মা ছেলেকে পাশে ঘুমানো অবস্থা দেখত। ছেলে যে সারা রাত ঘুমাতো না ফারিন তা কখনোই বলেনি। ভোরের দিকে ঘুমানোর পর ফারিন ঘুমাতো তা আহসান এখন বুঝতে পারছে। সেজন্য মেয়েটা ওর অফিসে যাওয়ার সময় উঠতে পারতো না।
আর আহসান এতদিন দোষারোপ করত, ভাবতো ফারিন ইচ্ছে করে দেরিতে ওঠে, রান্নাটা জায়তুন খালাই করে দেয়। আহসানের সেটা সমস্যা হয় না। সমস্যা হলো আহসান খেতে বসলে আহিয়ান কান্না শুরু করে, না হলে পটি করে দেয়। সেই পটি পরিষ্কার করতে গেলে আহসানের আর খাওয়া হয়ে ওঠে না। কাঁথা কাপড় ভিজিয়ে রেখে দেখে 24 ঘন্টায় ডায়পার পরিয়ে রেখেছে, যার জন্য একটু র্যাশ পড়ে গিয়েছে। গোসল করতে গিয়েও শান্তি পায় না। গোসল তো পরের কথা, প্রকৃতির কাজ করতে গেলে শান্তি পায় না। ছেলে কাঁদা আরম্ভ করে। প্রায় 1.5 ঘন্টা যাবৎ ছেলেকে খাইয়ে নিয়ে হাঁটছে, ঘুমাচ্ছেই না। রাত 11:30 বাজে। একে ছেলের এইসব হাবভাবের সাথে ও পরিচিত নয়, তার উপর ফারিনের চিন্তা। মেয়েটার খোঁজ করেছে অনেক, কোথাও পাচ্ছে না ফারিনের খোঁজ। গতকাল তো সন্দেহর বশে ফারিনের বাবার বাড়িও গিয়েছিল, ওখানে নেই। তার উপর ফারিনের আম্মু ভাই ওকে নিয়ে দুশ্চিন্তা তো করেনি, উল্টো আরও গালমন্দ করেছে, নেগেটিভ কথা বলেছে। আহসান ভেবে পায় না একটা মানুষ নিখোঁজ, যেখানে মা দুশ্চিন্তা না করে উল্টা আহসানের মনকে বিষিয়ে দিচ্ছে কী করে। আহসান তো এই ছেলেকে নিয়ে ওর বন্ধু বান্ধবের বাসাও গিয়েছিল, কেউই ফারিনের খবর জানে না। আহসান নিতে পারছে না আর, ভীষণ মাথা ব্যথা করছে ওর। ফারিনের চিন্তা, ছেলে রাতে ঘুমোতে দিচ্ছে না, সব মিলে আহসানের অবস্থা খুবই খারাপ। মোবাইলে কল আসলে আহসানের ভাবনায় ভাটা পড়ে। আহিয়ানকে কোলে নিয়ে আহসান মোবাইলটা উঠিয়ে দেখে আননোন নাম্বার। রিসিভ করবে না ভেবেও রিসিভ করে, সালাম দিয়ে বলে। সালামের প্রতি উত্তর দিয়ে এক বৃদ্ধা বলে, আহসান বলছো? বৃদ্ধর কণ্ঠস্বর শুনে আহসান ভ্রু কুঁচকে ফেলে। গলা তো পরিচিত লাগছে না। জি, আপনি কে? পরে আহসান যা শুনে তাতেও চমকে ওঠে। ছেলেকে ভালো করে আঁকড়ে ধরে কথা শুনতে থাকে। রাত তখন 9টা। ফারিন ফাতেমা বেগমের কোলে মাথা রেখে শুয়ে আছে, বুক পর্যন্ত কাঁথাটা না। 65 বছরের বৃদ্ধা ফারিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, 3 দিন তো হয়ে গেল, বাসা যাবি না? এখানে থাকলে তোমার সমস্যা? তা কেন হবে, কিন্তু স্বামী সন্তানকে ছাড়া কতদিন? মেয়েদের এমন যে ভালো হয় না নানু, ফিরে যা। পুরুষ মানুষ এমনই, রাগের মাথায় কত কিছুই বলে। তো যাবি না? দেখি, কিন্তু তুমি এখন সেসব কথা বাদ দাও। তোমাকে আমি গল্প বলি, তুমি শোনো। কি গল্প? ফাতিমা বেগম মাথায় হাত বুলিয়ে বলে, আমার ছেলেটা যেন কি চঞ্চলে বসেই হামাগুড়ি দিয়ে সারা ঘর ঘুরে বেড়ায়। বাবাকে ভালোই চেনে। বাবা আসার সময়টা কি দারুণভাবে বোঝে জানো? ওর বাবা আসার সময়টা কলিং বেল বাজলেই আর আমার কোলে থাকতে চায় না। খাওয়ার সময় একটু আর বিরক্ত করে, তাও আমি মোবাইল দেই না। অভ্যাস হয়ে গেলে খারাপ হবে বিষয়টা। এখনও রাত জাগে, কত কিছু করলাম যাতে আর রাত না জাগে সেজন্য, কিন্তু পারলামই না। ছেলেও ঘুমায় না, আমিও ঘুমাই না, যার জন্য সকালে উঠতেও পারি না। ফাতিমা বেগম ফারিনের মাথায় হাত বুলিয়ে বলে, ছেলেকে তাহলে ফেলে আসলি কেন নানু? এতটুকু ছেলে কি মা ছাড়া থাকতে পারে বল? ফারিন চুপ করে যায়, ফ্যানের দিকে ঠোঁট কামড়ে তাকিয়ে আছে। ফুপিয়ে কেঁদে ওঠে, কাঁদতেই থাকে, হেঁচকি উঠে যায়। ফাতিমা বেগম বলে, ফিরে যা, ছেলেটা ছোট তো, এত ছোট ছেলে মা ছাড়া কীভাবে থাকবে? ফারিন ফাতিমা বেগমের হাত ধরে বলে, আহিয়ানের বাবা আমাকে আমাদের প্রথম সন্তানের খুনি বলেছে নানু। একদম প্রথম দিন থেকেই আমাকে খুনি বলেছে। আমি যখন হসপিটালে বেঁধে কাতরাচ্ছিলাম তখন থেকে ও আমাকে দোষারোপ করছে। কোনো মা নিজের সন্তানকে মারতে পারে? লোকটা আমাকে শুরু থেকে দোষারোপ করে, আমি আর মানতে পারি না। আমাকে বারবার সেই কথা মনে করায়, আমার নিজের প্রতি রাগ হয়, কুমড়ে মরছি আমি। ওভাবে সংসার হয় না নানু। ওকে তুই বলতি, সে শুনতে চেয়েছে, চায়নি। যে কোনো কিছু শুনতে চায়, জানতে চায়, তাকে সব বলা যায়, কিন্তু যে শুরু থেকেই কিছু বলতে চায় না তাকে কি বলবো? ফাতিমা বেগম চুপ করে যায়। আমি কিন্তু ছেলে আর ছেলের বাবা দুজনকে ভীষণ ভালোবাসি নানু, খুব ভালোবাসি, কিন্তু ছেলের বাবা আমাকে একটু ভালোবাসে না, একটু না। সে কখনো আমাকে সময় দেয়নি, কখনোই না, বিয়ের শুরু থেকেই সময় দেয়নি। অফিস, বিজনেস, এই সেই। অথচ এইসব নিয়ে আমি কখনো অভিযোগ করিনি। এত বড় ব্যবসা সামলানো মুখের কথা নয়। আমি তো সব ছাড় দিলাম, তবুও আমি তার কাছে মূল্যহীন। যার কাছে আমার মূল্য নেই তার কাছ থেকে আমি কি করব নানু? আমি শুরু থেকেই সবার কাছে এত ফেল না কেন নানু? ফাতিমা বেগম কোনো উত্তর দেয় না, মনে মনে অনেক কিছু পরিকল্পনা করেন। আমার ভালোবাসতে ভয় হয়, খুব খুব ভয়। আমি যাদের ভালোবাসি তারা কেউই আমার সাথে থাকে না, কখনই থাকে না। আমি মন থেকে হাজারবার চাইলেও থাকে না। কিন্তু এত হারানোর পরও আমি ভালোবাসার অনুভূতিটা আটকাতে পারি না, যার ফলস্বরূপ আমি বারবার আমার ভালোবাসার মানুষদের হারিয়ে ফেলি।
একটু থেমে বলে, ছেলেটাকেও হারিয়ে ফেললাম। ফাতিমা বেগম চুপ করে থাকে। ফারিন ঘুমানোর পর উনি বাটন মোবাইল বের করে আহসানের নাম্বারে কল করেন। অনেক আগে থেকে নাম্বারটা সেভ করা ছিল। আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। আহসান বলছো? যে আপনি কে? তোমাকে আমি ঠিকানা বলে দিচ্ছি, ফারিন আমার সাথে আছে। আহসান বৃদ্ধার কোনো মহিলার এমন কথা শুনে চমকে উঠল। ফারিনের নানু বা দাদু নেই। নানু থাকবে কি করে? ওর মা তো এতিমখানায় ছিল, আর দাদু ওর জন্মের আগে মারা গিয়েছে। তাহলে? আহসান, ফারিনের বাচ্চা 5 মাসে নষ্ট হয়েছে বলেছিলাম, ওটা 3 মাস করা হলো। ফারজানা ভুইয়া মানুষ হয়েছে এতিমখানায়। অপরূপ সুন্দরী ছিলেন, চোখ ধাঁধানো সুন্দরী যাকে বলে। 17 বছর বয়সে এতিমখানা মালিকের ছোট ছেলের সাথে ওনার বিয়ে হয়। ছোট ছেলে রশিদ আলম আবার ছিল বাউন্ডুলে নেশাখোর মেয়েবাজ প্রকৃতির ছেলে। রশিদের আব্বু দেলোয়ার হোসেন ছেলের মতিগতি ফেরানোর জন্য এমন সুন্দরী মা বাবাহীন মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়েছিলেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। ছেলে আগের মতোই ছিল। তবে ছেলের এত সব অকাজের মধ্যে আরেকটা অকাজ যুক্ত হয়েছিল, তা হলো ফারজানা ভুইয়াকে মারধর করা আর রাত হলে নিজের চাহিদা মেটানো। এই পাশবিক নির্যাতনের কারণ তার প্রেমিকা রয়েছে, একদম মাখো মাখো প্রেমিকা যাকে বলে। ফারজানা ভুইয়াকে আদমরা করে ওই প্রেমিকাকে বিয়ে করতে চাইতেন। অবশ্য বিয়ে না করলেও চলবে, বিয়ে ছাড়াই ওরা দিব্যি ছিল। এইসব দেখো বাড়ির এতগুলো সদস্যের মধ্যে কেউ কিছু বলতো না। বাবা মা নেই, যেখানে আগেই খেতেই পারতো না, এখন 3 বেলা খেতে পারে, তাতেই তো শুকরিয়া করা উচিত। 1.5 বছর পর ফারিন হলো। ফারজানা ভুইয়াকে এরপর অনেক কিছু সহ্য করতে হয়েছিল। রশিদ মেয়েকে জন্মের শুরু থেকেই দূরছাই করতেন। প্রধান কারণ ফারিন মেয়ে, বড় ভাইয়ের মতো ওনারও ছেলে হওয়া চাই। ফারজানা চৌধুরী মেয়েকে আগলে রাখেন, কিন্তু দিনে দিনে যখন ফারিনের কারণে ফারজানা ভুইয়ার উপর অত্যাচার বেড়ে যাচ্ছিল, তখন ফারজানা ভুইয়ার জীবনে দুর্বিষহ লাগত। নিজের দুর্বস্থার জন্য ফারিনকে দায়ী করতেন। ফারিন বড় হতে লাগলো। ওই পরিবারের সবাই ফারিনকে দুচ্ছা না করলেও কেউ সেভাবে আদর করতো না। রশিদ আলম প্রতিদিন নেশা করতেন। তখন ফারজানা ভুইয়াকে মারার পরিবর্তে ফারিনের গায়ে হাত তুলত। একবার হাত থেকে বাটন ফোর ফেলে দেওয়ার কারণে 6 বছরের মেয়ের গায়ে বেল্ট দিয়ে 3টে বাড়ি মারেন। ফারজানা ভুইয়া বাঁচিয়েছিলেন, তাই না হলে আরও মারত। ফারিন দেখতো ওর চাচাতো ভাইদের আদর করা হয়। চাচারা ভাইয়ের জন্য এটা সেটা নিয়ে আসে, কিন্তু ওর জন্য কেউ কিছু আনে না। ওদেরকে ওদের বাবারা কি ভালোবাসে! অথচ ফারিনকে দেখলেই ওর বাবা ক্ষেপে যায়। স্কুলে সবাই বাবা মা সহ আসে, কিন্তু ফারিনের কেউ আসে না। ফারিনকে কেউ টিফিন দেয় না, ফারিনকে কেউ পড়া রেডি করে দেয় না। পড়া না শেখার জন্য ক্লাসে বকা শুনতো, পানিশমেন্ট পেত। ফারিনের সাথে কেউ খেলে না। ফারিন একা একা এদিক সেদিক ঘুরতো। ফারিনের যখন 8.5 বছর বয়স, তখন ওকে বাইরে পড়াতে নিয়ে যেত ফারজানা ভুইয়া। মাস 2 পর দেখতো ফারজানা ভুইয়া একটা লোকের সাথে খুব ঘন ঘন কথা বলে, ফারিনকে সাথে নিয়ে দেখা করে। তখন শুরু হয় আরেক ঝামেলা। ফারজানা ভুইয়া লোকটার সাথে পরকে জড়িয়ে পড়ে। উনি আর রশিদ আলমের সাথে থাকবেন না। রশিদ আলমও খুশি, উনি ওনার প্রেমিকাকে বিয়ে করবে। তাছাড়া ওই প্রেমিকাও সন্তান সম্ভবা। অবৈধ বাচ্চাকে বৈধ করতে হবে কি না? ফারজানা ভুইয়াকে খুশি খুশি ডিভোর্স দিবেন। ফারিন তার কাছে থাকবে, সেটা নিয়ে কেউ ভাবলেন না। রশিদ আলম ফারিনকে এতিমখানায় দিয়ে দেবেন বলে মনস্থির করেছিলেন। এত সবের মাঝে অখুশি ছিলেন দেলোয়ার হোসেন। উনি ফারিনের নামে সম্পত্তির কিছু অংশ লিখে দিলেন। অমনি রশিদ আলমের মত বদলে গেল। ফারিনকে উনি নিজের সাথে রাখবে। 18 হওয়ার পর নিজের সম্পত্তি নিজের নামে করে ফেলবেন আবার। ফারিন একটা পণ্য ছিল মাত্র। ফারজানা ভুইয়া যেদিন বাড়ির ছেলে ছিলেন, সেদিন বাড়ির মূল ফটকের সামনে ফারজানা ভুইয়ার জন্য পা ধরে কেঁদেছিল। বারবার আর্তনাদ করে বলছিল, আম্মু যেও না, আম্মু আমাকে নিয়ে যাও। ফারজানা ভুইয়া পা ছাড়িয়ে নেয়। ফারিন দৌড়ে আবার ওনার হাত ধরে বলে, আম্মু আমাকে এখানে রেখে যেও না আম্মু, আমাকেও নিয়ে যাও, আমাকে সবাই মেরে ফেলবে আম্মু। ফারজানা ভুইয়া ফারিনকে একটা থাপড় মেরে ধাক্কা মেরে ফেলে এই বাড়ি ছেড়ে চলে যান। নিজের সুখ পেতে চলে গিয়েছিলেন তিনি। ফারিন তখন কাঁদেনি, একটুও কাঁদেনি। ওভাবে পড়ে যাওয়ায় হাত পা ছিলে গেলেও কাঁদেনি। শুধু মা নামক একজনকে যে হৃদয়ে স্থান দিয়েছিল তা মুছে ফেলল। ফারজানা ভুইয়ার সামনে আর জীবনেও যায়নি। রশিদ ভুইয়া ওই প্রেমিকাকে ঘরে তুলেন, বিয়ে করেন, ছেলে হলো। ফারিনের ওপর পাশবিক নির্যাতন বেড়ে যাচ্ছিল। সৎমায়ের সংসারে দাঁত কামড়ে পড়ে থাকা 4টে খানি কথা না। দাদা আগে যা একটু আদর করতো, দাদা মারা যাওয়ার পরও
তাও ফারিনের কপাল থেকে উঠে গেল। ফারিনের 18 পর থেকে রশিদ আলম ওকে সম্পত্তিটা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছিল। ফারিন তখন ফারজানা ভুঁইয়ে এতিমখানায় চলে গেল। ওখানে কর্মরত ছিল ফাতিমা বেগম। উনি ফারিনকে কি যে আদর করতেন। ওনার একটাই মেয়ে ছিল। সেই মেয়ে ফারিনের চেয়ে ছোট বয়সী নাতনি আর জামাই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। ফারিনকে নাতনির মতো ভালোবাসতেন তিনি। ফাতিমা বেগমের ছেলেকে ফারিন মামা বলে ডাকত তখন থেকে। একটা মোটামুটি ভালো জীবন কাটাচ্ছিল ফারিন। রশিদ আলম প্রায় নিতে আসতো। ফারিন না যেতে চাইলে চট থাপ্পড় মারত, তাও ফারিন ফিরত না। 21 বছর হতে ফারিনকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। ফারিন বিয়ে করবেই না, কিছুতেই করবে না। কিন্তু বয়স যখন 24 তখন আর ঠেকাতে গেল না। আহসানের সাথে বিয়েটা হয়ে গেল। ফারিন বিয়ে করতে নারাজ ছিল। আহসান যে ফারিনের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিল তা ফারিন নিশ্চিত, কেননা আহসানের সাথে বিয়ের আগে কথাও বলেনি ফারিন। আহসান বাহ্যিক সৌন্দর্য ছাড়া ফারিনের সম্পর্কে আর জানতই বা কি। বিয়ের পর ফারিন দেখল আহসানের যৌথ পরিবার। শাশুড়ি শক্ত গোছের মহিলা, কয়েকবার ঝাড়ি বকা খেয়েছে। বিয়ের প্রথম 10 দিন ধানমন্ডিতে থেকে আহসানের সাথে উত্তরা চলে এসেছিল। আহসান মোটামুটি কেয়ার করতো ফারিনের। কখনো কেয়ার না পাওয়ায় ফারিনের আহসানের ছোট ছোট কেয়ারগুলো ভালো লাগতো। তবে আহসান ওকে খুব বেশি সময় দিতে পারতো না। ফারিন তাতে একটু অভিযোগ করতো না। যেখানে আগে ওকে কেউ যত্নই করতো না, সেখানে আহসান এত যত্নের মাঝে ওর সময় দিতে না পারাকে ফারিন দোষ হিসাবে ধরতে চাইতো না। আহসান ওর সাথে অনেক কথা বলল, ফারিন টুকটাক কথা বলতো। ওর মন চাইতো আহসানের মতো প্রাণ খোলা হতে, কিন্তু অভ্যাস না থাকার কারণে পারতো না। চাইলেও সব আহসানকে বলতে পারতো না, তাই নিজের শৈশবের কথাও বলেনি। সেসব কথা মনে উঠলেও ফারিন অসুস্থ বোধ করতো। নিজেকে ওর পাগল পাগল লাগতো, তাই সেই সব কথা মনে করতেও চাইতো না। কাউকে বলতোও না ফাতিমা বেগম ছাড়া। ওরা বিয়ের পর 1 বছর 5 মাস ভালো ছিল। তবে ধানমন্ডি যেতে বললে ফারিন মানত না। সবসময় একা থেকে এত মানুষের সামনে যেতে আনকমফোর্টেবল লাগতো। আহসান বললে বোঝালে আবার ঠিক হয়ে যেত। আহসানকে বিজনেস ট্রিপের জন্য সিঙ্গাপুর যেতে বলেছিল একবার। বিয়ের পর আর একবারও ফারিন বাবার বাড়ি যায়নি। তবে আহসান যখন সিঙ্গাপুর গেল তখন ফারিন ঠিক করে দাদার দেওয়া অংশ বাবার নামে লিখে দেবে। ওই বাড়ি কিছু ফারিনের দরকার নেই। আহসান সিঙ্গাপুর গিয়েছিল 1 মাসের জন্য। ফারিন আহসান যাওয়ার পর জানতে পারে ও 1.5 মাসে প্রেগনেন্ট। আহসানকে সারপ্রাইজ দেবে তাই আহসানকে জানায় না। বাবার বাড়ি গিয়ে সম্পত্তিগুলো দেওয়ার জন্য কাগজপত্র ঠিক করতে লাগলো। দৌড়াদৌড়ি করতে হলো অনেক। কাগজপত্রে একটু ভেজাল ছিল, তাই 1 মাসের মতো সময় লেগেছিল। সেদিন অফিসিয়ালিভাবে জায়গাগুলো রশিদ আলমের নামে দিয়ে দিলেও সেদিনই ফারিন ফ্ল্যাটে চলে আসার সিদ্ধান্ত নেয়। তবে বিপদটা ঘটে তখনই। রশিদ আলমের দ্বিতীয় পক্ষের ছোট ছেলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ধাক্কা মেরে ফারিনকে ফেলে দেয়। ফারিন সিঁড়ি বেয়ে পুরো নিচে পড়ে। প্রেগন্যান্সির খবর ফারিন কাউকে বলেনি। আহসানকে সর্বপ্রথম বলার পরিকল্পনা ছিল। ওকে নিয়ে হসপিটালে যাওয়া হয়। সেদিনই আহসান সিঙ্গাপুর থেকে ফেরে। রশিদ আলমের সেই স্ত্রী যে ফারিনের মা নয় তা আহসান কিংবা আহসানের পরিবার কেউই জানতো না। আহসান ফারিনকে আনতে সেই বাসায় গেলে রশিদ আলমের দ্বিতীয় স্ত্রী নিজের ছেলের দোষ ঢাকতে কেঁদে কেঁদে নাটক করে বলে, ফারিন 2 মাসে প্রেগনেন্ট ছিল, ও বাচ্চাটা চাইছিল না। বারবার নিষেধ করেছি কিন্তু শোনেনি। আজ অ্যাবর্শন করে ফেললো। কতবার বলেছিলাম তোমাকে বলতে, কিন্তু শুনলই না। ক্লাবে যাওয়ার ব্যাঘাত ঘটতো, বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারতো না, তাই বোধহয় বলেনি। আল্লাহ বাচ্চাটাকে মেরে ফেললো, তোমাকে জানানোর প্রয়োজন বোধও করলো না। এতটা নিখুঁত অভিনয় ছিল যে আহসান মহিলার কথা বিশ্বাস করে। হয়তো এতটাও করতো না যদি না রশিদ আলম একই কথা বলতেন। তাছাড়া আহসান ভেবেছে বাবা মা অবশ্যই মেয়ের নামে মিথ্যা বলবে না। হসপিটালে যখন গিয়েছিল ততক্ষণে সাফওয়ান সিদ্দিকের অংশ একটা আবর্জনা হয়ে গিয়েছিল। সেদিন একটা অ্যাবর্শন কেস ছিল, একটা মিসক্যারেজ কেস ছিল। নার্স দুজন বলাবলি করছিল 2 মাসের প্রেগনেন্ট একজন অ্যাবর্শন করেছেন। আহসানও জানতো ফারিন 2 মাসের প্রেগনেন্ট। আহসান রেগে কেবিনের ভিতর ঢোকে। তখন ফারিনের আদো আদো জ্ঞান। আহসানকে দেখে কান্নায় ভেঙে পড়ে ও। আহসানকে কিছু বলার আগে আহসান ফারিনের গালে থাপ্পড় মেরে বসে। ফারিন ছিল হতবাক। খুশি হয়েছ আমার বাচ্চাটাকে মেরে? খুশি হয়েছ? এতটা নীচ। আমার ঘেন্না হচ্ছে তোমার মতো একটা মানুষকে নিজের জীবনে জড়িয়েছি। তুমি আমার বাচ্চার খুনি, তুমি একটা খুনি। আমি তোমার নামে কেস করব। কোনো খুনির জায়গা আমার জীবনে নেই। ফারিনের চোখ দিয়ে পানি পড়ছে কেবল। ফারিন শুধু ভাবছে একটা মানুষের জীবন এমন কি করে হতে পারে? বাবা মা স্বামী সবাই এমন কেন? নাটক করছো এখন? আমার বাচ্চা মেরে এখন নাটক করা হচ্ছে?
ফারিন জবাব দেয়নি, শুধু শূন্যের নিজের জীবনের হিসাব মিলাচ্ছিল। এদিকে আহসান সেদিন আদ্রিতকে ফ্ল্যাটে ডেকে সে কি কান্না। ও নিজের বুঝ দিতে পারছিল না ফারিন কীভাবে ওর বাচ্চা মারবে। ফারিনের গায়ে হাত ওঠানো নিয়ে অনুশোচনা কম ছিল না। ফারিনকে রিলিজ দেওয়া হলে ও ফ্ল্যাটে আসে। আহসান ফারিনের সাথে কোনো কথা বলতো না প্রায় 4-5 মাস। ফারিন তো এমন নিঃসঙ্গতে একাকিত্বে অভ্যাস। একদিন দুপুরে ফাতিমা বেগমের বাসায় যায়। ফারিনের 20 বছর বয়সে উনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। তখন থেকে ফারিন মাঝে মাঝে ওনার বাড়িতে যেত। ওনার বাসা ছিল নাইট ক্লাবের পেছনে। আহসান যেদিন ফারিনের সাথে সব ঠিক করে ফেলা পরিকল্পনা করে সেদিন সন্ধ্যায় ওকে নাইট ক্লাবের সামনে দেখতে পায়। সাথে একটা লোকও ছিল, অবশ্য ফাতিমা বেগমের ছেলে তিনি। আহসান শাওনের কথা বিশ্বাস করে নেয়। রশিদ আলম আর ওনার বউয়ের ইন্ধন তো ছিলই। সেদিন ওভার ড্রিঙ্ক করে বাসায় ফেরে। ফারিনের কাছাকাছি এসেছিল সেদিন। আহসান পরদিনই পরিকল্পনা করে ফারিনকে ডিভোর্স দিয়ে দেবে। মানসিক অশান্তি ও আর নিতে পারছে না। 1.5 মাস পর কাগজপত্র প্রায় রেডি, তখন জানতে পারে ফারিন পুনরায় প্রেগনেন্ট। আহসান কাগজপত্র আবার সব ক্যান্সেল করে ফেলে, আবার সব শুরু করার চেষ্টা করে। আহিয়ান হলো, তবে ফারিন আর আহসানের সম্পর্ক সেই আগের মতোই হলো। ছেলের জন্য যতটুকু কথা বলতে হতো ততটুকুই বলতো। আহসান মাথা নিচু করে বসে আছে। ফাতিমা বেগমের ছেলে নাফিস সোফায় বসা। নাফিসের কোলে আহিয়ান। নাফিসের বউ ওর 2 বাচ্চা নিয়ে বাবার বাড়ি গিয়েছে। সব কথা শুনে আহসান মাথা নিচু করে বসে আছে। ফাতিমা বেগম পানি এনে আহসানের হাতে দেয়। আহসান এক ঢোকে পুরো পানি শেষ করে ফাতিমা বেগমের দিকে তাকিয়ে বলে, ফারিনের সাথে দেখা করতে যাচ্ছি, ডান পাশে রুমটা যাও। আহসান উঠে ছেলেকে নিয়ে সোজা সেই রুমে গেল। ফারিন তখন ঘুমাচ্ছিল। আহসান আহিয়ানকে ফারিনের সামনে বসায়। এতদিন পর মাকে দেখে আহিয়ান হামাগুড়ি দিয়ে ফারিনের গায়ে ওঠে, গালে থাবা মেরে মুখে লালা লাগিয়ে দেয়। ফারিন চোখ খোলে। আহিয়ান মাকে চোখ খুলতে দেখে হাসে। ফারিনের বুকটা ধক করে ওঠে। ও ধরফড়িয়ে উঠে বসে আহিয়ানকে বুকে জড়িয়ে নেয়। 2 দিন পর মাকে পেয়ে আহিয়ান মায়ের বুকে ঘাপটি মেরে বসে থাকে। ফারিনের ছেলের গালে কপালে চুমু দিয়ে ভরিয়ে ফেলে। পাশে তাকিয়ে আহসানকে বসে থাকতে দেখে চোখ সরিয়ে ফেলে। আহিয়ানকে আদর করতে থাকে নিজের মতো। আহসান এক দৃষ্টিতে ফারিনের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা ভেতরে এত কিছু চাপিয়ে রেখেছে তাও একটু বুঝতে পারেনি। সাফওয়ান সিদ্দিক আহসান শুধু ব্যবসায়িক কাজেই সফল, নিজের জীবনের হিসেবে ও একজন ব্যর্থ মানুষ। দরজার ঠকঠক শব্দ হয়। ফাতিমা বেগম এসেছেন। উনি এসে আহিয়ানকে নিয়ে যায়। মূলত আহসান ও ফারিনকে একটা স্পেস দিতে চেয়েছেন। আহসান ভিতর থেকে দরজা বন্ধ করে ফারিন ওয়াশরুমে ঢোকে। আহসান ওয়াশরুমের বাইরে অপেক্ষা করে। ফারিন বের হতে আহসান ওর হাত টেনে ধরে। তুমি আমাকে তোমার পাস্ট লাইফ নিয়ে কিছু বলনি কেন? ফারিন হাত ছাড়িয়ে নেয়। কি বলতাম? আমার কি তোমার চাইল্ডহুড নিয়ে জানার অধিকার ছিল না? ছিল, তোমার জানার অনেক কিছুই ছিল। তুমি তো আমায় এগুলো কখনো বলনি। তুমিও তো আমায় কখনো বুঝতে পারোনি। তুমি পারতে আমায় সবটা বলতে, তাহলে এত মান অভিমান হতোই না, এত ভুল বুঝে হতোই না। তোমার এত সময় কোথায়? তুমি তো সময় চাওনি। আমি তো তোমায় অনুভব করতে দাওনি তোমার হাতে আমার জন্য সময় আছে। দোষ আমার? দোষ আমাদের। আহসান ফারিনকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারিনা আহসানের বুকে ধুকপুকানি অনুভব করে। কাঁধে ভেজা ভেজা অনুভব হয়। ফারিন সরি ফর এভরিথিং। আমি আমাদের লাইফে এতগুলো দিন নষ্ট করেছি। I know sorry can't fix anything, but if you want I can try. আমরা আমাদের ছেলেকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি হয়ে থাকতেই পারি। আহসান ফারিনকে জড়িয়ে ধরে, অথচ ফারিন নির্বাক। ও আহসানকে ধরেও নি। আহসান ফারিনের 2 কাঁধে হাত রেখে বলে, আমি আমাদের নিয়ে ভালো থাকার ট্রাই করব, প্রমিস। ফারিন নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় গিয়ে বসে। ধীর কণ্ঠে বলে, সম্ভব নয়। আহসান ঠিক ওর বরাবর বসে বলে, ফিরে চলো প্লিজ। ফারিন মুখ ঘুরিয়ে নেয়। আহসান ফারিনের হাত দুটো ধরে মিনতি করে বলে, প্লিজ। ফারিন হাত ছাড়িয়ে নেয়। চলে যাও ফারিন। ফারিন উঠে দাঁড়ায়, চুলগুলো খোলা। আহসান ফারিনের হাত ধরে আটকায়। ফারিন খুব শান্ত চোখে আহসানের দিকে তাকায়। আহসানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। বরাবরের মতো নিস্তেজ কণ্ঠে বলে, আমাকে কেন স্পর্শ করেছো তুমি? এখন হয়তো আবেগের বশে স্পর্শ করে ফেলেছো, কিন্তু কিছুক্ষণ পর তো তোমার নিজের উপর ঘৃণা হবে। অযথা কেন আমার মতো একটা মানুষের জন্য নিজেকে নিজের কাছে ঘৃণার পাত্র বানাচ্ছ? আহসানের মুখটা ফ্যাকাশে, চোখের মন স্থির। অনুতাপের ছায়া কিনা খেয়ে জানে। ফারিন এই চোখের ভাষা পড়ার চেষ্টা করলেও না।
যে আমার দিক থেকে একবার মুখ ঘোরায় আমি তার কাছে ফিরে যাই না আহসান। আমাদের 3.5 বছরের সংসার হলেও, ওহ না, আমাদের 3.5 বছরের পরিচয় থাকলেও, 3.5 বছর একসাথে থাকলেও আমরা একে অপরকে চিনতে পারিনি। তুমিও তাই আমাকে চেনো না। একবার যার চোখে আমি ঘৃণা দেখি তার সামনে আমি যাই না। যতটা সম্ভব নিজেকে লুকিয়ে রাখা যায় ততটাই লুকিয়ে রাখি। ওটা আমার জন্য খুব বেশি কঠিন কাজ না। তুমি তোমার ছেলেকে নিয়ে থাকো, আর একটা বিয়ে করে সংসার করো। আমি অনুমতি দিলাম। সেই সংসারে যদি ছেলেকে তোমার বাড়তি বোঝা মনে হয় তবে আমার কাছে দিয়ে যেও। হাসি মুখে তোমার ছেলেকে মানুষ করব। তোমাকে মুক্ত করে দিলাম আমি। নিজেকে আর ঘৃণা করতে হবে না তোমার। ভালো থাকতে পারবে এখন থেকে। তুমি যে বলেছিলে আমাকে ডিভোর্স দেবে, থাক, আমাকে ডিভোর্স দিতে হবে না। আমি তোমার সংসারে একটু ইন্টারফেয়ার করব না, একটুও না। তোমাদের সামনেও যাব না। আমার লাশও না যাক সেই প্রার্থনাই করি। এতটুকু নিশ্চিত থাকতে পারো, ডিভোর্সটা আমি দেব না, কারণ আমি নিজের গায়ে ডিভোর্সের ট্যাগটা লাগাতে চাচ্ছি না। তুমি তোমার ছেলেকে নিয়ে আসতে পারো। ফারিন রুম থেকে বের হতে নিলে আহসান ওর হাত টেনে ধরে, নিজের সাথে চেপে ধরে বলে, আমি তো আয়টা বিয়ে করতে চাইনি, চেয়েছি আমি। এত জ্ঞানের বলি কেন আড়িয়েছ? আমাদেরকে নিয়ে আবার শুরু করতে চাচ্ছি। তুমি কখনো আমাকে এইসব বলনি, আমিও তোমাকে কখনো জিজ্ঞাসা করিনি। আমরা দুজনেই পরিস্থিতির শিকার। ফারিন দৃষ্টি সরিয়ে নেয়। আহসান ওর থুতনি ধরে নিজের দিকে ফেরায়। মানছি ভুল করেছি আমি। আমাকে এখন সুযোগ দাও। আমাদের লাইফ শেষ হয়ে যায়নি। আমরা আমাদের ছেলে নিয়ে আবার সবটা শুরু করতে পারবো। সবটা শুরু করলেও তুমি আমাকে আমার সন্তানের খুনি বলেছ, সেটা আমি ভুলবো না আহসান। আহসান ফারিনের হাত মুঠো নিয়ে বলে, আই এম সরি ফর দ্যাট। আমি ভেবেছিলাম কোনো মা কী করে মেয়ের নামে মিথ্যে বলবে। তোমার বাবা তোমার ভাইয়েরাও একই কথা বলছিল। আমি তো জানতাম না ওরা তোমার সাথে ঠিক কী করেছে। যদি জানতাম তবে অবশ্যই আমি কিছু একটা ভাবতাম। তখন আমার মাথা কাজ করছিল না। আমি অন্যায় করেছি, কিন্তু আরেকটা সুযোগ আমার প্রাপ্ত। ফারিন ফারিন উত্তর দেয় না, মাথা নিচু করে রাখে। আহসান ওর মুখটা উঁচু করে ধরে বলে, এতক্ষণ তো অনেক বড় বড় কথা বলছিলে, এখন কিছু বলো। কিছু বলছো না কেন? ফারিন চুপ করে থাকে। আহসান আলতো করে ওর মুখটা চেপে ধরে বলে, বাসায় চলো। তোমার ছেলে আমাকে অনেক জ্বালিয়েছে। আমি 2 দিন যাবৎ না খেয়ে না ঘুমিয়ে আছি। আমি আর এসব সহ্য করতে পারছি না। তোমার ঘৃণা হচ্ছে না আমাকে স্পর্শ করে? আহসান চোখ বন্ধ করে শ্বাস ফেলে। সরি বলেছি আমি। ফারিন নিজের নখ দিয়ে আহসানের গলা খামচে ধরে। গলা বসে ছিলে গিয়েছে জায়গাটা। আহসান ব্যথায় শব্দ করে ওঠে। ফারিন আহসানের চোখের দিকে তাকিয়ে বলে, সরি। এখন আমিও সরি বললাম। তোমার ব্যথা চলে গিয়েছে? হ্যাঁ, চলে গিয়েছে। আমি শুধু আবার সবটা শুরু করার একটা সুযোগ চাই। সুযোগ না দিলে? আমাকে এতটা ভালো ভেবো না। বড় ভাইয়া আদ্রিত বিয়ের আগে ঝামেলা করতে পারলে আমি বিয়ের পর ঝামেলা করতে পারবো। সাফওয়ান সিদ্দিক 4 ভাইয়ের মধ্যে সবসময় আলাদা ছিল, এখনও আলাদাই থাকবে। সুযোগ না দিলেই আমি সুযোগ আদায় করে নেব। হিসিয়ে বলে। ফারিন ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। জোর করবে? মারধর করবে? আহসান ফারিনের ডালগাড়ে অনেকগুলো চুমু দিয়ে বলে, বইয়ের গাড়ে হাত তুলে কাপুরুষের পরিচয় একবার দিলেও আমি বারবার সেই একই কাজ করব না। সরি। এই যে ছুঁয়েছ, ঘৃণা লাগছে না? তুমি এই কথা আমাকে কতবার বলবে? আমি রাগের মাথায় বলেছি। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন বলবো। তাহলে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত শুনতে হবে। ফারিন মাথা নামিয়ে ফেলে। ভালো থাকার সুযোগ চাইছি আমি। দেওয়া হলো, তবে আদৌ আগের মতো হতে পারবো কিনা জানা নেই।